1971 সালের মুক্তিযুদ্ধ শুধু একটি স্বাধীন রাষ্ট্রের জন্মই দেয়নি, রেখে গিয়েছিল হাজারো ব্যক্তিগত ট্র্যাজেডির ইতিহাসও। সেই ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায় ছিল যুদ্ধ শিশুদের জন্ম। যুদ্ধের সময় সংগঠিত গণধর্ষণের ফলে জন্ম নেওয়া কিংবা যুদ্ধ পরবর্তী সময়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া অসংখ্য শিশুর ভবিষ্যৎ নিয়ে তখন দেখা দেয় গভীর অনিশ্চয়তা। সামাজিক বাস্তবতা, পারিবারিক সংকট এবং রাষ্ট্রের সীমিত সক্ষমতার কারণে এসব শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. এই প্রেক্ষাপটে 1972 সালে জারি করা হয় বাংলাদেশ পরিত্যক্ত শিশু আদেশ 1972। এই আইনি কাঠামোর আওতায় পরিত্যক্ত ও পরিবারহীন শিশুদের দত্তক দেওয়ার ব্যবস্থা করা হয়। একই সময়ে কানাডার সমাজকর্মী বনি কাপাচিনো ফ্যামিলিজ ফর চিলড্রেনের পক্ষ থেকে ঢাকায় এসে যুদ্ধ শিশুদের জন্য বিদেশে দত্তক পরিবার খুঁজে দেওয়ার উদ্যোগ নেন। পুরো কার্যক্রমে সহযোগিতা করে তৎকালীন সমাজ কল্যাণ বিভাগ এবং ঢাকার মাদার তেরেসা শিশু ভবন। 1972 সালের জুলাই মাসে মাদার তেরেসা শিশু ভবন থেকে দত্তক দেওয়া প্রথম 15 জন যুদ্ধ শিশু কানাডায় পৌঁছায়। 14টি কানাডীয় পরিবার তাদের দত্তক গ্রহণ করে। এই 15 শিশুর মধ্যে 8 জন ছিল মেয়ে এবং 7 জন ছেলে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটিই ছিল যুদ্ধ শিশুদের বিদেশে দত্তক প্রদানের প্রথম বড় উদ্যোগ। পরবর্তী সময়ে এই পথ অনুসরণ করে আরো অনেক যুদ্ধ শিশু কানাডা সহ ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে নতুন পরিবারে বেড়ে ওঠার সুযোগ পায়। এই প্রথম দলে থাকা শিশুদের একজন ছিল শিখা। 1972 সালের 12 মার্চ ঢাকায় জন্ম নেওয়া শিখা 7 মাসের গর্ভকালেই পৃথিবীর আলো দেখে। জন্মের সময় তার ওজন ছিল মাত্র 2.7 কেজি। কে তাকে শিশু ভবনে রেখে গিয়েছিল সেই পরিচয় আজও অজানা। আশ্রমে পৌঁছানোর পর সিস্টার মার্গারেট ম্যারি তার নাম রাখেন শিখা এবং অসুস্থ শিশুটির বিশেষ পরিচর্যার ব্যবস্থা করেন। পরবর্তীতে কানাডায় দত্তক পরিবারে বেড়ে ওঠা শিখা বর্তমানে সেখানেই বসবাস করছেন। তার কাটারিনা ও কারমা নামে 2 কন্যা সন্তানও রয়েছে। একই দলে ছিলেন ওমর। 1972 সালে 29 এপ্রিল ঢাকায় জন্ম নেওয়া ওমরের জন্মের সময় ওজন ছিল 2.5 কেজি। মাত্র 2.5 মাস বয়সে তিনি কানাডায় চলে যান। টনি দম্পতির পরিবারে বেড়ে ওঠা ওমর বর্তমানে কানাডায় কর্মজীবনে প্রতিষ্ঠিত। অরুণের জন্ম হয় 1972 সালের 27 মে। তার মা গোপনে সন্তান প্রসব করে কোনো পরিচয় না দিয়ে শিশু ভবনে রেখে চলে যান। আশ্রমে কর্তৃপক্ষ তার নাম রাখে অরুণ। কানাডায় পৌঁছানোর পর দত্তক পরিবার তার নাম পরিবর্তন করে। পরে আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা শেষে তিনি পেশা জীবনে প্রতিষ্ঠিত হন। সাবিত্রীর জন্ম হয় 1972 সালের 8 জুলাই মাদার তেরেসা শিশু ভবনে। জন্মের সময় তার ওজন ছিল মাত্র 1.2 কেজি। পরবর্তীতে কানাডায় গিয়ে তিনি অন্টারিওর ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও থেকে সমাজবিজ্ঞান ও অপরাধবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন। বাথলের জন্ম 1972 সালের 27 জুন। তার মা কোনো পরিচয় না দিয়েই সন্তানকে রেখে চলে যান, কারণ গর্ভধারণের ঘটনাটি ছিল জোরপূর্বক নির্যাতনের ফল। কানাডায় পৌঁছানোর পর তার নাম পরিবর্তন করে রাখা হয় রায়ান। তিনি ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ ও সম্পদ ব্যবস্থাপনায় অনার্স ডিগ্রি অর্জন করেন এবং 1989 সালে বাংলাদেশ সফরও করেন। রানীর জন্ম হয় 1972 সালের 30 মার্চ। অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুটির ওজন ছিল মাত্র 1 কেজি। পরে কানাডায় মরাল পরিবার তাকে দত্তক নেয় এবং তার নাম রাখা হয় রানী জয় মরাল। তিনি কুইন্স বিশ্ববিদ্যালয়ে নার্সিং বিষয়ে পড়াশোনা করে পরবর্তীতে শিক্ষকতা পেশায় যুক্ত হন। 1971 সালের 23 অক্টোবর ঢাকার অদূরে একটি গ্রামে জন্ম নেওয়া জরিনাকে কয়েক মাস পর শিশু ভবনে আনা হয়। কানাডায় পৌঁছানোর পর মরিস পরিবার তার নামের সঙ্গে লারা যুক্ত করে। লারা জরিনা মরিস নামে পরিচিত এই যুদ্ধ শিশু ট্যুরিজম ম্যানেজমেন্টে অনার্স ডিপ্লোমা অর্জন করেন। 1972 সালে 23 মে
জন্ম নেওয়া অনিলকেও জন্মের পর শিশু ভবনে রেখে যাওয়া হয়। অপুষ্টি কাটিয়ে তিনি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন এবং পরে ইতালীয় বংশোদ্ভূত এক কানাডীয় নাগরিককে বিয়ে করেন। সমরের জন্ম হয় 1972 সালের 7 এপ্রিল। মাত্র 1 কেজি ওজন নিয়ে তিনি কানাডায় পৌঁছান। নতুন পরিবার তার নাম রাখে মার্টিন। শুরুতে অপুষ্টির সঙ্গে লড়াই করলেও পরবর্তীতে তিনি সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠেন। 1972 সালের 1 জুলাই জন্ম নেওয়া রাজীব টরেন্টোতে পড়াশোনা করেন এবং 1989 সালে বাংলাদেশ সফরে আসেন। বর্তমানে তিনি কানাডায় কর্মরত। মলির জন্ম 1972 সালের 4 মে। জন্মের সময় তার ওজন ছিল মাত্র 1.2 কেজি। হার্স দম্পতির পরিবারে বড় হয়ে তিনি কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে শিক্ষকতা করছেন। 1971 সালের 24 নভেম্বর জন্ম নেওয়া রাজিনাকে সিস্টার ম্যারি নাম দেন। পরে যুদ্ধ শিশুদের দত্তক কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা ফ্রেড ও বনি কাপুচিনো তাকে নিজেরাই দত্তক গ্রহণ করেন। 1972 সালের 3 এপ্রিল জন্ম নেওয়া আমিনা উচ্চশিক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেন। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও, ইয়র্ক বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব টরেন্টো থেকে উচ্চশিক্ষা শেষ করে তিনি আন্তর্জাতিক বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। চিলি, চীন ও জার্মানিতে কাজ করার পর বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আন্তর্জাতিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত আছেন। 1972 সালের 15 জানুয়ারি জন্ম নেওয়া রুফিয়াকে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের একটি পরিবার দত্তক নেয়। তিনি প্রোডাকশন শিল্পী হিসাবে কাজ করার পাশাপাশি কানাডার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এবং পরে টিভি ব্যাংকেও কর্মরত ছিলেন। এই দলের সর্বশেষ শিশু প্রদীপ, যাকে কানাডায় দত্তক নেওয়ার পর নতুন নাম দেওয়া হয় ম্যাথিও ম্যাককালা। উচ্চশিক্ষা সম্পন্ন করে বর্তমানে তিনি কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্বাধীনতার পর যুদ্ধ শিশুদের বিদেশে দত্তক দেওয়ার বিষয়টি আজও বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ও সংবেদনশীল অধ্যায়। একদিকে এটি ছিল যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের মানবিক সংকট মোকাবিলার প্রচেষ্টা, অন্যদিকে হাজারো শিশুর জন্য নতুন জীবনের সূচনা। নতুন পরিবারে বেড়ে ওঠা এসব যুদ্ধ শিশুর অনেকেই উচ্চশিক্ষা অর্জন করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। তবে তাদের অনেকের জীবন জুড়েই রয়ে গেছে নিজের জন্মভূমি, জন্মদাতা মা বাবা এবং হারিয়ে যাওয়া শেকড়ের উত্তর খোঁজার এক গভীর আকাঙ্ক্ষা। সেই কারণেই স্বাধীনতার 5 দশকেরও বেশি সময় পরও 1972 সালে কানাডায় পাড়ি দেওয়া প্রথম 15 যুদ্ধ শিশুর গল্প বাংলাদেশের ইতিহাসে মানবিকতা, বেদনা এবং নতুন জীবনের এক অনন্য দলিল হয়ে আছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।